তাহলে আজকে আমরা কিছু প্রবলেম সলভ করব বা কিছু নীতি এবং হুন্ডের নীতিও সলভ করে কিভাবে সলভ করব যেরকম আমরা দেখব। তাহলে প্রথমত আমরা প্রশ্নে সলভে এটা আসি। এখানের মধ্যে কি পরমাণুস্থ অরবিটালে ইলেকট্রন শক্তির মান ঋণাত্মক ধরা হয়। এটা আমাদের কি আসে, এমসিকিউ আসে, ঠিক আছে। এটা যদি রিটার্ন পার্টে চলে আসে তাহলে আমাকে প্রুফ করে দেখাতে হবে। তাহলে প্রথমত কি এটা পরমাণুস্থ অরবিটাল ইলেকট্রন যে ইলেকট্রন শক্তির মান কি হয়, ঋণাত্মক হয়। এটা হচ্ছে কি আমাদের এমসিকিউ। রিটার্ন পার্টে চলে আসে তাহলে আমরা প্রুফ করব। দেখো এটা সাপোজ এটা একটা কি নিউক্লিয়াস, এটা একটা মানে কক্ষ। এখন দেখো এখানের মধ্যে নিউক্লিয়াস ও ইলেকট্রনের অবস্থা অসীম দূরত্ব, মানে নিউক্লিয়াসের এখানে ইলেকট্রন অবস্থা অসীম দূরত্ব। তাহলে কি এখানের মধ্যে নিউক্লিয়াস একটা শক্তি থাকবে এবং এটা কি এন মানে অসীম মানে কি ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি, ঠিক আছে। তখন উভয়ের মধ্যে স্থির বৈদ্যুতিক প্রভাব শূন্য হয়, মানে কি এদের মধ্যে কানেকশনটা কি হয়, কানেকশনটা কি হয়, ইকুয়াল টু কি হয়, জিরো হয়। মানে ই এর মান কত হবে, জিরো হবে। তাহলে ই এর মান জিরো আর এন এর মান কত, ইনফিনিটি, ঠিক আছে। এদের যদি তাহলে অরবিট বা কক্ষপথ ইলেকট্রন নিউক্লিয়াসের নিকটে আসলে এই যে মানে এখান থেকে এটা কি ইলেকট্রন, এখান থেকে যদি এটা আস্তে আস্তে আসা শুরু করে তাহলে কি ইলেকট্রন আসা মানে কি বোঝাচ্ছে, বলছিলাম বিকিরণ হলে কি হবে, কি হবে, কমতে থাকবে। এই যদি কমতে থাকে তাহলে এটা যদি এন থেকে এটা মান কত, 0 থেকে 0 কমতে থাকলে কি মাইনাসের দিকে আগাবে। মাইনাসে আগালে এখানের মধ্যে মাইনাসের যদি আগায় তাহলে মানে কি ঋণাত্মক মান হচ্ছে, এই যে ঋণাত্মক মান পেলাম। আর আমি ঋণাত্মক মানটা পেয়ে গেলাম। এখন ঋণাত্মক মানটা কি, এই যে পরমাণু অরবিটাল ইলেকট্রন শক্তির মান কি হয়, ঋণাত্মক। কারণ হচ্ছে একটা অসীম দূরত্ব থেকে আমি তো একটা নিউক্লিয়াস নিয়ে কাছে টান নিয়ে আসবো, টেনে আনবো। তাহলে প্রথমে এখানে বল ছিল 0, টেনে আসার সঙ্গে বিকিরণ করবে। বিকিরণ মানে কি, তার শক্তি হারায় ফেলা মানে কি বোঝাচ্ছে, নেগেটিভ, বা কমতে থাকে মানে কি নেগেটিভ বোঝাচ্ছে। তাহলে আমার সমীকরণ পরে আমরা ইএন সমান কি পাবো, -2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 18 জুল, এটা পাবো। ইন্টু থাকবে জেড স্কয়ার ডিভাইড বাই এন স্কয়ার, এটা থাকবে। তাই জেড কি, জেড হচ্ছে নিউক্লিয়াসের চার্জ সংখ্যা, আর এন কি কক্ষপথ চলে আসতেছে এটা। আর তাহলে এখানের মধ্যে এরকম করে বানানোর পর মানে জেড ইকুয়াল টু 1 আর এন ইকুয়াল টু 1 বসানোর পর তাহলে E1 সংখ্যা আসবে -2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 জুল। এটা কত E1 এর ক্ষেত্রে আসবে। তো এটাকে বলা হয় কত, -1312 কি কেজি জুল পার মোল। এভাবে কি হয়, এভাবে E1 এর মানগুলো আসছে, E2 মানে E3 মানে এভাবে এই মানগুলো আসছে, ঠিক আছে। ওকে, এখন আসবো আমরা পাউলির বর্জন নীতি বলতে গেলে কি, একই পরমাণুতে দুইটা ইলেকট্রন এর 4টি কোয়ান্টাম নাম্বার, দুইটা ইলেকট্রনের কি কয়টা, 4টা কোয়ান্টাম নাম্বার কি হবে না, কখনো সমান হবে না। মানে কি একই পরমাণুতে, মানে একটা পরমাণুর মধ্যে মনে করি আমি একটা নিউক্লিয়াস ধরলাম, এখানে একটা পরমাণু ধরলাম, এখানে পরমাণুতে কি দুইটা পরমাণু 1s এর কত থাকে, 2 থাকে, দুইটা পরমাণু থাকে, মানে একটা এস এর ধারণ ক্ষমতা কয়টা, দুইটা। এস এর ধারণ ক্ষমতা কি 2n স্কয়ার ছিল, 2n স্কয়ার কি 2 ইনটু 1 স্কয়ার কি 2 ইনটু 1 টাইম কত 2। তাহলে এস এর ধারণ ক্ষমতা কত, তোমার দুইটা। এস এর ধারণ ক্ষমতা যদি দুইটা হয় তাহলে দুইটা যদি হয় তাহলে দেখো তুমি, তাহলে এস তাহলে কি E1 আর কি আসে, E2 আসে। E1 এ প্রথমে n এর মান কত পাচ্ছি, n এর মান পাচ্ছি 1, E2 তো n এর মান কত পাচ্ছি 1 পাচ্ছি, এর মান কত পাচ্ছি 0 পাচ্ছি, এল এর মান 0 পাচ্ছি, এম এর মান কত পাবো, এম এর মানও 0 পাবো, বাট আমাদের এস এর মান একটা পাবো -1/2, প্রথমটা হয় +1/2, তারপরটা হবে কি -1/2। তো এই আমাদের এস এর মানটার জন্য কি হয়, এই পাউলির বর্জন নীতিটা কি বলে, গ্রহণযোগ্য। মানে যে বলতেছে যদি তিনটা যে সেম হইতে পারে, তিনটা সেম হবে সর্বোচ্চ, কিন্তু 4টা সেম হবে না। দেখো তুমি আরো এরকম করতে পারবা, আরো অনেকগুলো করতে পারবা, এখানে চেঞ্জ করে তাহলে তোমাদের এগুলো নিয়ে অনেক এমসিকিউ নিয়ে আসবো। আবার তোমাদের পাউলির বর্জন নীতি জিনিসটা বুঝাতে আমাদের প্রথম দুইটা মানে এই যে এটা কি 1s এর ইলেকট্রন 1s2 এর ইলেকট্রনগুলো নিয়ে করছি, পরে আরো এমসিকিউ আসলে ওগুলো নিয়ে জানবো। কিন্তু আমাদের দেখো এখানে পাউলির বর্জন নীতি বলছে দুইটি ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যা কখনো কি হবে না, সমান হবে। এই যে 4টি কোয়ান্টাম কখনো কি নেই সমান, মানে এই দুইটা কি স্পিনটা সবগুলো সমান হলে কি সমান হবে না, স্পিনটা সমান হবে না। আর স্পিন যদি সমান হয় তাহলে এখানে কোনো একটা চেঞ্জ হবে,
ঠিক আছে? যেমন এই এল এর মান যদি 1 চলে আসে, এম এর মান যদি 8 চলে তাহলে স্পি মান প্লাস হতে পারে, মানে এটা যদি প্লাস করতে যাই তাহলে এখানে মান অনেক চেঞ্জ হয়ে যাবে, এন এর মানও চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কি পাউলির বর্জন নীতি। তারপর আসবো আমরা হুন্ডের নীতিতে। তারপর আমরা আসবো হুন্ডের নীতিতে। হুন্ডের নীতি আমাদের কি বলছে দেখো, হুন্ডের নীতি মানে হচ্ছে কি একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, একই শক্তি সম্পন্ন মানে কি একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে অবস্থান করে, মানে ইলেকট্রন দেখো মানে এইভাবে, মানে এই একটা মনে ইলেকট্রন মানে একটা এরকম করে থাকে, একটা তোমার এরকম দেখাইছিলাম, এটা কি একটা স্পিন, মানে এই যে এটা বলার সময় একটা এরকম ছিল, আর একটা বলার সময় এরকম ছিল, একটা এদিক দিয়ে ঘুরতেছে, একটা এদিক দিয়ে এরকম ঘুরছিলাম। তো এটা কি বোঝায়, এটা কার জন্য আসছে, এটা আসছে ওই যে আমাদের হুন্ডের নীতির জন্য। ঠিক আছে? তো হুন্ডের নীতি তাহলে কি সর্বাধিক সংখ্যা অবশ্যই অযুগ্ম বা বিজোড়, মানে মানে সিঙ্গেল, মানে ও কি থাকতে পারে, সিঙ্গেল থাকতে, মানে কোন একটা মনে করো দেখো জিনিসটা কিরকম বোঝাচ্ছে, হুন্ডের নীতি মনে হচ্ছে তোমার একটা অনেকটা রিলেশনশিপের মতো। রিলেশনশিপ জিনিসটা কেমন রিলেশনশিপ, দেখো হুন্ডের নীতি যখনই করতে যাবো, হুন্ডের নীতি যখন আমরা পড়তে যাবো তখন একটা ছেলে বা একটা মেয়ে রিলেশনশিপে যখন থাকবে তখন কি হয়, অনেক প্যারায় থাকে ওরা, অনেক মানে হ্যাঁ চ্যাট করতে হয়, করতে হয়, সে করতে হয়, পড়ালেখা বাড়া, মানে এই কারণে কি পড়ালেখা কমে যায়। তাই কি করবে, তাহলে ওই প্যারা থেকে যদি তুমি মুক্ত হতে চাও তাহলে অবশ্যই কার নীতি মেনে চলতে হবে, হুন্ডের নীতি মেনে চলতে হবে। তাহলে সিঙ্গেল হওয়ার উপায় কি, হুন্ডের নীতি। সিঙ্গেল হওয়ার উপায়টা কি, হুন্ডের নীতি। তুমি যদি সিঙ্গেল হতে তাহলে অবশ্যই তোমাকে হুন্ডের নীতি, তার তোমার যে কোনোভাবে ব্রেকআপ করে ফেলতে হবে, ব্রেকআপ করলে কি হবে, হুন্ডের নীতিটা মেনে চলবে। ঠিক আছে? তাহলে আমাদের মেন জিনিস যে রিলেশনশিপের মেন জিনিসটা এখানে আসতেছে, আমরা রিলেশনশিপ মানে কি হুন্ডের নীতি, তুমি যদি ডাবল থাকলে কি ওখানে সিঙ্গেল হওয়ার চেষ্টা, মানে এখানে কি সিঙ্গেল মানে যুগ্ম বা বিজোড় হওয়ার চেষ্টা করতেছে, বিজোড় হওয়ার চেষ্টা মানে কি সিঙ্গেল হওয়া বুঝেছে। তো সিঙ্গেল হওয়া মানটা কি, পিঙ্গেলের মধ্যে এত মানে তুমি সময় যাবে, তোমার কোন দিকে তুমি যে বুঝতে পারছো, পড়ালেখা সব যাবে, টিউশন তুমি করাও তাহলে তখন করাতে পারবে না, মানে শুধু টাইম দিতে হবে সারাক্ষণ, তার জন্য কি পরীক্ষার রেজাল্ট খারাপ হতে পারে। তো তুমি যদি সিঙ্গেল না থাকে, সিঙ্গেল থাকো তাহলে তোমার এত কিছু করতে হবে, তুমি শুধু পড়ালেখার দিকে মন দিতে হবে। তো পড়ালেখা যদি মন দিতে হয় তাহলে অবশ্যই কার নীতি মেনে চলতে হবে, হুন্ডের নীতি মেনে চলতে হবে। ঠিক আছে? দেখো এস এর মানের জন্য, মানে এস এর জন্য এটা কি পাওয়ার জন্য, মানে এস কি এস আবার সিঙ্গেল বললো না। ঠিক আছে? এস মানে কি এই যে এস, এই যে একটা বৃত্ত, মানে এই যে ওয়ান এস এই জন্য কি প্রয়োজন না, এটা কার জন্য প্রযোজ্য হবে, প্রযোজ্য করার জন্য পরে বলবো যে পি ডি এফ এর জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে? এটা তো ইলেকট্রনের বক্স পদ্ধতি, মানে এটাকে বলা হয় ইলেকট্রন বক্স পদ্ধতি। এবং এটা প্রয়োগ করে কি কি হয়, একটা প্রয়োগ করে কি যোজ্যতা নির্ণয় করা যায়, সক্রিয়তা নির্ণয় করা যায়, আর পর্যায় সারণীতে এক অবস্থান মানে কি কোন অবস্থান আছে ওইটা নির্ণয় করা যায়। তাহলে আমরা একটা উদাহরণ দিই, এক্সাম্পল 9 ধরছি, তাহলে কি 1s2 2s2 2p3, আর 2p3 কে লেখা যায় কি 2px1 2py1 2pz1, মানে ওরা থাকার কথা ছিল কিরকম, তিনটা বক্সের মধ্যে এরকম দেখার কথা ছিল খালি। কিন্তু ওরা কি কথা, ওরা বলে যে না আমরা ঘেঁচাঘেঁচি, মানে আমরা এত মানে একটা রুমের মধ্যে সবাই থাকবো কেন, আমাদের মধ্যে আলাদা রুমে থাকার জন্য ওরা কি করে এই জিনিসটা কনভার্টের জায়গায় এরকম করে, দেখো একটা এখানে থাকে, একটা এখানে থাকে, একটা এখানে থাকে, মানে এইরকম থাকে না, মানে এই যে মানে অনেক ঘেঁষাঘেঁষি করে থাকতে চায় না, ঘেঁষাঘেঁষি করলে কি হয়, অ্যালার্জি হয়ে যায়, যে মেডিকেল টার্ম হয়েছে অ্যালার্জি হয়ে যাবে। তো অ্যালার্জি না হওয়ার জন্য কি হবে, সিঙ্গেল ব্যাটে থাকবে, ওরা কি সিঙ্গেল ব্যাটে থাকবে। এখন যদি ফোর তাহলে প্রথমে কি করবে, প্রথমে সিঙ্গেলগুলো যাবে, তারপর আসবে ডাবলগুলো, মানে প্রথমে ওরা কি বড় কেউ সাথে প্রেম করে নেই, যদি প্রেম করে তাহলে কি ডাবল আসা শুরু করবে, প্রথমে ওরা সিঙ্গেল ছিল তারপর কি করবে, প্রেম করবে। তো এই টাইপসের করে গেলে আমরা এই এক্সাম্পলগুলো কমপ্লিট করতে পারি। তো হুন্ডের নীতি হুন্ডের নিয়ম আমাদের এখানে শেষ, আর পাউলির নিয়ম এখানে শেষ, আর এখানে যে পড়াটা ছিল এখানে শেষ। তো আমরা আসবো আউফবাউ নীতি শেষ করবো, কিছু ম্যাথ টার্ম করে এই পুরো জিনিসটা শেষ করে তারপর আমরা বর্ণালী বা ওইখানে বর্ণালীতে চলে যাবো। ঠিক আছে? তো আমরা যে নীতিগুলো শেষ করছিলাম, নীতিগুলো প্রথম নীতি ছিল হুন্ডের নীতি, তারপর নীতি ছিল পাউলি হুন্ডের নীতি শেষ করার পর আমরা কিছু চললাম আউফবাউ নীতিতে। আর আউফবাউ নীতি কেন আসলাম এটা তোমরা একটু পরেই বুঝতে পারবো, যে আউফবাউ নীতি কেন পরে আসলাম, কেন হুন্ডের নীতি বা আগে আসি নাই। তাহলে এটা তোমরা দেখলেই বুঝবো। প্রথমত আমরা শুরু করি তাহলে আজকে ক্লাসটা, দেখো ক্লাসটা তোমরা দেখলেই বুঝবা। দেখো এখানে প্রথমত হচ্ছে যে পরমাণু বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের সজ্জাকে কি বলে, ইলেকট্রন বিন্যাস বলে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এমসিকিউ। ঠিক আছে? পরমাণু বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের সজ্জা কি বলে, ইলেকট্রন বিন্যাস বলা হয়। তাহলে দেখো আউফবাউ নীতি এবং কি আরো দুইটি কে হুন্ড ও পাউলি এই ইলেকট্রন বিন্যাস কে দিয়েছে, তাহলে কি কয়জন দিয়েছে, মোট কয়জন, মোট হচ্ছে 3 জন। তো যদি নাম করা হচ্ছে আউফবাউ ছাড়া কয়জন, তাহলে 2 জন। একটা নাম বলে দিলে ওরা এই ছাড়া কয়জন, 2 জন, আর যদি সবগুলো একসাথে বলে তাহলে 3 জন। ঠিক আছে?
এমসিকিউ হয়ে যাবে, এটা এমসিকিউ, এটা হচ্ছে দুইটি, আর আবহাওয়া সহ এটা দুইটি, আর সবগুলো মিলে হচ্ছে তিনটে। তো আবহাওয়ার ওয়ার্ডটা আসছে তোমার কোথা থেকে, জার্মান শব্দ বিল্ডিং আপ থেকে, ঠিক আছে। আবহাওয়া ওয়ার্ডটা আসছে জার্মান শব্দ বিল্ডিং আপ থেকে, ঠিক আছে। তো আবহাওয়া বলতে কি বোঝাচ্ছে, নিম্ন থেকে কি উপরে, মানে নিচে থেকে কি কোথায় যাবে, উপরে, মানে এটা বেস পয়েন্ট, বেস থেকে কোথায় যাবে, উপরে যাবে, ঠিক আছে। তাই আমাদের কিছু এখানের মধ্যে কি দেখো, মানে প্রথম ওয়ার্ডটা কি, মানে নিম্ন নিয়ে কথা বলছে, মানে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট বলতে কাকে বোঝায়, ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে ডিজেনারেট অরবিটাল গুলোকে। ডিজেনারেট বলতে হচ্ছে কি, দেখো ভাইয়া এখানের মধ্যে থাকে 1s, এখানে থাকে 2s, এখানে থাকে 2p, বা এই যে এখান থেকে এখানে যাওয়াটা, এই যাওয়াটাকে কি বলা হয়, ডিজেনারেট, ঠিক আছে। আর ডিজেনারেট জিনিসটা হচ্ছে আমরা আরো ভালোভাবে বুঝবো কি, রঙিন করা, মানে তৃতীয় অধ্যায়ের মধ্যে রঙিন পদার্থ বা সংকরের মধ্যে এই জিনিসটা আমরা ডিজেনারেটর আরো ভালোভাবে বুঝবো। আপাতত ডিজেনারেটর জেনে রাখি যে একটা স্তর থেকে আরেকটা স্তর যাওয়ার সময় যে কালারটা দেয় ওটাকে ডিজেনারেট বলা হয়। হ্যাঁ, ডিজেনারেট অরবিটাল গুলোতে অবস্থান করলে বলে, মানে এই গ্রাউন্ড স্টেট, মানে কি এখানে যে নিচে এটাতে অবস্থান করলে এটা গ্রাউন্ড স্টেট, এটাতে অবস্থান করলে কার অপেক্ষা, এর আগেরটার তুলনায় এটা কি গ্রাউন্ড স্টেট, মানে কি 2p তুলনায় 2s গ্রাউন্ড, 1s গ্রাউন্ড, 2s এর তুলনায় 1s গ্রাউন্ড, এরকম করে, ঠিক আছে, এটাকে গ্রাউন্ড স্টেট বলা হয়, ঠিক আছে, ডান। তো নেক্সট আছে কি, সমশক্তি স্তর অরবিটালকে ডিজেনারেট অরবিটাল বলে। এই যে সমশক্তি মানে কি, এখানে 2s 2p, তো ওদের সমশক্তি, এটা কি সমশক্তি, 2 আর 2 কি সমশক্তি, ওদেরকে কি বলা হয়, ডিজেনারেট। আর যদি 1s এর সাথে 2s যায় তাহলে এটা কি হবে, এটা হবে তোমার ডিজেনারেট অরবিটাল, মানে এটা কি হবে, গ্রাউন্ড স্টেট, এটার নাম কি হবে, গ্রাউন্ড স্টেট। আর যদি সেম হয়, সেম হলে কি হবে, ডিজেনারেট হবে। আমাদের এই পার্টটা শেষ হলো। এই পার্টটা শেষ হওয়ার পর আমরা আসবো রুলস, মানে কার রুলস, এই আবহাওয়া নীতি বা ইলেকট্রোবিন্যাসের রুলস। ইলেকট্রোবিন্যাসের রুলসে গেলে আমরা দেখবো কি, তিনটি রুলস রয়েছে। তিনটির মধ্যে প্রথম রুলস হচ্ছে কি, নিম্ন পূর্ণ করে উচ্চতে যায়, নিম্ন পূর্ণ করে উচ্চতে যায়, মানে কি 1s পূর্ণ করার পর 2s যাবে, 2s পূর্ণ করার পর 2p তে যাবে, 2p পূর্ণ করে এখানে যেতে থাকবে, ঠিক আছে। তারপর দেখো, তারপর নেক্সট 2 নম্বর যেটা থাকবে, একটি অরবিটালে দুইটা বিপরীত স্পিন প্রবেশ করতে পারে, মানে এটা পাউলির কথা কি ছিল, একটা ইলেকট্রনের মধ্যে, এটা 1s হোক 2s হোক, ওই একটা ইলেকট্রনের মধ্যে কখনো কি হইতে পারবে না, কখনো তোমার কি হইতে পারবে না, ওই যে তোমার চারোটা কি সেম হবে না, শুধু সেম হলে কথা হবে, তিনটা সেম হবে বেশিরভাগ। তোমাকে দেখাইছিলাম যে এর আগের ভিডিও দেখাইছিলাম তিনটা সেম হবে, ঠিক আছে, এর আগে যে দেখাইছিলাম, ঠিক আছে। তারপর 3 নম্বর যেটা আছে, 3 নম্বরটা কি দেখো, একই শক্তি সম্পূর্ণ বিভিন্ন অরবিটে ইলেকট্রনগুলোকে সমসম্ভব অধিক সংখ্যার বিজোড় একমুখী, বিজোড় মানে এই যে তোমাকে এরকম দেখাইছিলাম, বিজোড় একমুখী, এগুলো কি বিজোড় একমুখী থাকতে তারাও কি পছন্দ করে, সেটা কি হুন্ডের নীতি। অ্যান্ড আবহাওয়ার নীতি, আবহাওয়ার নীতিটা কিভাবে প্রযোজ্য হয় এটা আমরা একটু দেখি। এরকম মনে করো, এই যে দেখো, মনে করো সাপোজ 1s আর 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f 5s, আমি 5s আর আঁকলাম না, হ্যাঁ, এরকম যাবে, এরকম যাবে, এরকম, তারপর p দিয়ে 4s 3, এটা এগুলো যে থাকবে, ঠিক আছে। আর এটা আমরা যে কিভাবে জানবো, এটা জানার জন্য তোমার জন্য একটা খুব সুন্দর একটা ট্রিক্স নিয়ে আসছি আমি। ট্রিক্সে দেখলে তুমি বোঝা, ট্রিক্স বলা যায়, দেখো মনে করো তুমি তোমার একটা ফ্রেন্ড বা তোমার যে তোমার গার্লফ্রেন্ড বলতে পারো বা তোমার ফ্রেন্ড বলতে পারো, ওই ফ্রেন্ড কি করছে, তোমার ফ্রেন্ডটা তোমার উপর রাগ করছে। তোমার উপর যদি রাগ করে, তাহলে তোমাকে রাগ করার পর তোমার কি করতে হবে, তার মন ভাঙাইতে হবে বা তার রাগ ভাঙাইতে হবে। রাগ ভাঙার জিনিসটা কেমন, দেখো, সরি প্রিয়া, সরি, ফুল ধরো প্রিয়া সরি, ধরো প্রিয়া সরি, ফেলে দিও না প্রিয়া সরি, ফেলে দিও না প্রিয়া সরি, ঠিক আছে। এখানে আবার এখানে তুমি ফুলও দিতে পারো, সুন্দর লেখার জন্য ফুলও দিতে পারো। মানে দেখো, ও রাগ করছে, তা রাগ করার পর আমরা প্রথমে ওরে কনভিন্স করার জন্য কি সরি বললাম, সরি বললাম যে ফুলটা ধরো, ফুলটা তো ও মনে করে ফেলে দিতে আছে, তাহলে বলবো কি ফেলে দিও না। তাহলে এখানে আমাদের ট্রিক্সটা কিভাবে আসছে, দেখো ট্রিক্সটা, সরি প্রিয়া সরি, সরির মধ্যে s 1s, s 2s, p 2p, মানে 1s প্রথম আসবে, তারপর 2s আসবে, তারপর কি 2p তে যাবে, ঠিক আছে। দেখি সরি প্রিয়া মানে ssp, ঠিক আছে, s মানে কি, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে কি 2p। তারপর দেখো, সরি প্রিয়া সরি মানে s, এটা কি মানে এটা তোমার কি হবে 3s, এটা p মানে কি 3p, 3p কোথায় যাবে, 4s যাবে, ঠিক আছে। মানে সরি প্রিয়া সরি, ঠিক আছে। তারপর ফুলটা হচ্ছে আমি জাস্ট এমনি নিয়ে আসলাম, ফুলটা আর কিছু লাগবে না, জাস্ট আমি ফুলটা ধরলাম আর কি, হ্যাঁ, ফুলের কথা আসবে, এখানে আসবে কি, দেখো ডি এর কি আছে, পি আছে, পি তো মানে 2p আর 3s গেল, 3p 4s গেল, এখন 3d, ডি মানে কি ধরে, এটা কি 3d, পি মানে কি, পি মানে কি 4p, s মানে কি 5s, ঠিক আছে। মানে ধরো প্রিয়া ধরো, এরকম মানে কি 3d 4p 5s, মানে প্রথম অক্ষরটা নিয়ে নিয়ে, ঠিক আছে। তো এটা যদি হয়, তারপর দেখো 5s পর্যন্ত গেল, তবে এখানের মধ্যে ডি পি
তাহলে ডি হলে কি হবে 4D, ঠিক আছে 4D, তারপরে এটা কি হবে, এটা হবে 5P, এটা হবে কি 6S, ঠিক আছে 6S উঠে গেল। তারপরে ফেলে এখানে ফেলে দিয়ে F ধরবো, ডি ধরবো না, টাইম জাস্ট আমরা নিয়ে আসলাম, পি ধরবো, এস ধরবো। তাই এফ দিয়ে কি হবে, এফ কিসের এফ, 4F, কি হবে 4F, 4F আবার ডি কি হবে 5D, এটা হবে 6P, 7S, ঠিক আছে গেল 7S। আবার কি ফেলে দিও না প্রিয়া, সরি, মানে এটাও হবে কি, এখানে তোমার কি আসবে, এটা আসতে পারে, এটা আছে 5F, এটা 6D, 7P, এটা হচ্ছে কি 8S, ঠিক আছে। এবার হচ্ছে ট্রিক্সটা, মানে কি অনেকটা তুমি মানে তোমার রাগ ভাঙানো, তোমার গার্লফ্রেন্ড তুমি রাগ ভাঙাতে হচ্ছে, তার রাগ ভাঙানো দিয়ে আমাদের আবহাওয়ার নীতিটা কি হয় প্রুফড হয়, ঠিক আছে। এভাবে ট্রিক্স, তাহলে দেখো এই ট্রিক্সটা যদি তুমি মনে রাখতে পারো তোমার অনেক কিছু তুমি পারবা। তো তোমার এরপরে আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্ম আসবো তখন তোমাকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখাবো। তাহলে দেখো শক্তিক্রম নির্ণয় হচ্ছে M+L বলা হয়। শক্তিক্রম নির্ণয় কি হয় L+M, যার মান কম তার শক্তি কম, যার মান কম তার শক্তি কম। তাহলে আমরা একটু দেখি 3D ও 4S কার শক্তি বেশি, আমরা একটু দেখবো 3D, তার 3, তাহলে দেখো 3L কত, L এর মান কত 2, S 0, P1 তাহলে 2, তাহলে কত হবে 5, 4S আসি 4 প্লাস L এর মান কত 0, তাহলে 4, তাহলে শক্তি বেশি কার 3D শক্তি বেশি। এগুলো আমরা আরো বিস্তারিত জানবো। আজকের ক্লাস এখানে শেষ। যদি আজকে তারপরে ক্লাস আমি তোমার এগুলো নিয়ে ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আসবো, এইটা ট্রাই করবো। আজকের ক্লাস এখানে শেষ। তোমার যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এখানে তোমাদের সব শিট আমি রেখে দিয়েছি, শিটগুলো লাগলে তোমার আমি অবশ্যই তোমাদেরকে দিও, তোমরা কমেন্টে জানাও। আর হচ্ছে তোমরা জানি তোমাদের আসলে অনেক ভালো ভিউজ আসতেছে আর ভালো রিচ আসতেছে, তোমরা হয়তো আমার ভিডিও খুব ভালো করে দেখতেছো, তাই ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। এবং নেক্সট তোমাদের সাথে এগুলো নিয়ে দেখা হচ্ছে, এইসব ম্যাথ নেওয়ার পর বর্ণালীর পর দ্রাব্যতার পর আমাদের ওই কিছু জিনিস মানে আমার 4-5 ক্লাসের মধ্যে পুরো ওদের শেষ করবো, ঠিক আছে। আবার আজকের ক্লাস একটু কি টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।